স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে। সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে জেগে উঠেছে গোটা দেশ। উত্তাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো। দর্শকের দ্রুত বিচার নিশ্চিতে সরকারের সর্বোচ্চ মহল থেকেও আশ্বাস পাওয়া গেছে। এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। শুরুতে যেমনটি বলছিলাম যে দেশে এই মুহূর্তে মানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা তুমুল আন্দোলন করছেন এবং সম্প্রতি যে ঘটে গেছে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা, সেটা সবাইকেই নাড়া দিয়েছে, সারা দেশবাসীকে। আমি সৌরভ হাসান আপনার কাছে জানতে চাই, ধর্ষণের মতো সমস্যাগুলো শিকড় আসলে সমাজের কোথায় প্রথিত, যে কারণে এই সমস্যার সমাধান শুধু বাংলাদেশ না অনেক দেশই পায়নি? ধন্যবাদ। এর রাজনৈতিক তাৎপর্য আছে, সামাজিক, সাংস্কৃতিক এবং আমাদের মনস্তাত্ত্বিক। সুতরাং সবটা মিলে যদি বিচার বিশ্লেষণ করা যায়, এর শেকড় যেটা বলছেন যে অপরাধের শেকড় কোত্থেকে এই মনস্তত্ত্ব তৈরি হয়, একটা 8 বছরের শিশু এবং নিকটাত্মীয় যে ওই শিশুটির বোনের শ্বশুর, মানে এটি ভাবা যায় না, মানে কোনো সভ্য দেশে এটি হতে পারে। হ্যাঁ, তারপরও আমাদের এর আগে 7 বছরের শিশু ধর্ষিত হয়েছে, মানে বহু ঘটনা। মানে কেন যে এটা, মানে এটা এক ধরনের বিকৃতি, এক ধরনের অসুস্থতা। তাই অসুস্থতার বিরুদ্ধে লড়াইটা কিন্তু শুধু আইন দিয়ে হবে না, এর সাংস্কৃতিক যে রোগের যে সাংস্কৃতিক দিক সেটা দেখতে হবে। রাজনৈতিক, হ্যাঁ, সরকার যেটা পারে, সরকারের আইন অনুযায়ী যে অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়া। এখন এই যে অপরাধ, দীর্ঘদিন এক ধরনের অপরাধ শাস্তি কী বলে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে এবং আমাদের এই বৈষম্যপূর্ণ সমাজে, যদিও একটি বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের পতন ঘটেছে, এই বৈষম্যপূর্ণ সমাজে বিচার পাওয়াটা খুব কঠিন। আপনি অর্থ না থাকলে বিচার পাওয়া যাবে না, প্রতিপত্তি না থাকলে বিচার পাওয়া যাবে না। সুতরাং এক ধরনের বিচার প্রক্রিয়ায় যদি আমরা স্বচ্ছতা আনতে পারি এবং সামাজিক যে সুস্থতা দরকার, সামাজিক যে পরিশুদ্ধ হওয়ার যে সব উপাদান, সেগুলো যদি আমরা জোরদার করতে পারি এবং সামাজিক যে জাগরণ তৈরি করা এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে এবং সেটা কিন্তু আমাদের সেই জুলাই অভ্যুত্থানের কথা মনে করি। সেটা রাজনৈতিক অপরাধ হোক আর সামাজিক অপরাধ হোক, অপরাধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে মানুষের সচেতনতা, সজাগ দৃষ্টি এবং মানে প্রতিরোধ করা। আর সরকারের দায়িত্ব সরকার করবে, সেটি এখানে বন্ধু আজাদ মজুমদার আছেন, তিনি বলবেন। কিন্তু আমি মনে করি রাজনীতির চেয়েও সামাজিক শুশ্রূষাটা জরুরি। আমাদের ধর্মীয় বন্ধন, আমাদের সাংস্কৃতিক বন্ধন থেকে বেরিয়ে আসা। আপনি ধরুন, সাম্প্রতিক কয়েকটি ঘটনা ঘটেছে যার মধ্যে আমাদের সামাজিক অসুস্থতা প্রমাণিত হয়। একটি মেয়ে বা 2 তরুণী কি কোথায় সিগারেট খাবে, কিভাবে খাবে, অবশ্যই শালীনতা বজায় রেখে এই করা উচিত। মানে এটি নিয়ে একটা তুলকালাম এবং তারা শারীরিকভাবে লাঞ্ছিত হলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, তিনি কি পোশাক পরবেন, এটি আরেকজন, এখানে কিন্তু তিনি কর্মী, ওই বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কি অন্য কোনো পদাধিকারী তা না, একজন পুরুষ একজন নারীকে শাসন করছে। এটা কিন্তু শুধু করা না, ওসিয়াত করা না বা তাকে পরামর্শ দেয় না, এটা শাসন করা, অর্থাৎ তার এই অধিকার আছে। মানে আমাদের সমাজ হচ্ছে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। রাষ্ট্রের কিন্তু সেটি থাকার কথা না। রাষ্ট্র হচ্ছে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করবে। কিন্তু আমাদের ধর্মীয় সাংস্কৃতিক যে টেবু, এর থেকে বেরিয়ে না আসতে পারলে, পরিবার থেকে, দেখুন এই যে মাগুরার মেয়েটি তো পরিবার থেকে শিকার হলো। আমরা সাধারণত জানি যে ঘরের বাইরে গেলে মেয়েরা নির্যাতনের শিকার হয়, অত্যাচারিত হয়, কিন্তু ঘরের ভিতরে এবং খুবই নিকট আত্মীয় এবং মানে আপনি এটি চিন্তা করা যায় না যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো এক্ষেত্রে আমি মনে করি যে এই যে প্রতিবাদ, বিক্ষোভ এবং আন্দোলন, এটি জারি রাখতে হবে।
অর্থাৎ সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, আইনের যথাযথ প্রয়োগ হতে হবে। তা আইনের প্রয়োগে দুর্বলতা কোথায়? তদন্তে দুর্বলতা। আমরা জানি যে আমরা খুনিকে নির্দোষ বানাই এবং নির্দোষকে খুনি বানাই, তাহলে তো অপরাধ কমবে না। ধন্যবাদ সোহরাব হাসান। আজাদ মজুমদার, আপনার কাছে জানতে যে তত্ত্বাবধায়ক সরকার খুব স্বল্প সময়ের জন্য এসেছে এবং সুনির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের হাতে আছে। তারপরও যেসব ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সোহরাব ভাই যথার্থই বললেন যে শুধু ধর্ষণ না, লালমাটিয়ার ঘটনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী হেনস্থা হওয়ার যে ঘটনা, এই বিষয়গুলো সমাজে মানে অস্থিরতা বা অসুস্থতার ইঙ্গিত করে। অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলো কিভাবে দেখছে, বা এই যে সমস্যাগুলো সেগুলো সমাধানের, যেহেতু সরকারে আছেন, মানুষ চায় যে সমাধান হোক, অনির্দিষ্টকাল বা নির্বাচিত সরকারের অপেক্ষার জন্য এই বিষয়গুলো পড়ে থাকুক, এটা মানুষ চায় না। তো অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলো কিভাবে দেখছে বা এই বিষয়গুলো কিভাবে ট্যাকেল করবে? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, সৌরভ ভাই কিন্তু অলরেডি কিছু পয়েন্ট বলেছেন। দুটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আপনার দীর্ঘদিনের বিচারহীনতার যে সংস্কৃতি, এটার ফলে আমাদের দেশে অপরাধীরা উৎসাহিত হয়েছে। আমি নিজে সাংবাদিকতা করেছি, সাংবাদিকতা করতে গিয়ে ধর্ষণ নিয়েও অনেক রিপোর্ট লিখেছি। বিভিন্ন সময়ে আমাদের দেশে অনেক ধর্ষণের অনেক ঘটনা আমাদের সমাজে তোলপাড় তুলেছে, সেগুলো নিয়ে আমরাও রিপোর্ট করেছি। রিপোর্ট করতে গিয়ে আমরা একটা জিনিস দেখেছি, আপনার ধর্ষণের যে ঘটনাগুলো, এগুলোর মাত্র 3% আমার যতটুকু মনে পড়ে শেষ পর্যন্ত কনভিকশন হয়েছে, অর্থাৎ ধর্ষক শাস্তি পেয়েছে। আর 97% ক্ষেত্রেই ধর্ষক যেভাবে হোক আইনের ফাঁক গলে বেরিয়ে গেছে। তো এইটা আইনের একটা দুর্বলতা, তদন্তের একটা দুর্বলতা। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় কিছু অভিযোগ আছে যেগুলো হয়তো সত্য না, বা অনেক সময় এই বিষয়টাকে একটু বাড়িয়ে বলার কারণে বা তদন্তের পরবর্তীতে হয়তো প্রমাণিত হয় না, ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। তো এইটা এবং যারা অপরাধী তারা ছিল প্রভাবশালী, বিশেষ করে তারা রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় পেয়েছে। আমরা এই বাংলাদেশেই আমরা দেখেছি ধর্ষণের সেঞ্চুরি করে মানুষ উল্লাস প্রকাশ করেছে। তো এই যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় পাওয়া, এগুলো প্রভাবশালী অপরাধীরা, বিচারহীনতার সংস্কৃতি, এগুলোর সাথে আসলে যোগ হয়েছে সামাজিক অবক্ষয়। আর যার ফলে ধর্ষণের মতো ঘটনা ক্রমাগত ঘটছে। এবং সৌরভ ভাই একটু আগে যথার্থই বলেছেন যে এই যে আন্দোলন, দাবি দেওয়া, এগুলো জারি রাখতে হবে, কারণ এটা আসলে ধর্ষণের বিরুদ্ধে সামাজিক একটা আন্দোলন গড়ে তুলতে হবে, সামাজিক একটা প্রতিরোধটা সরকার এগুলো গঠনমূলকভাবেই দেখছে, ক্যাম্পাসে যে আন্দোলনগুলো হচ্ছে সামাজিকভাবে তো এগুলোকে প্রতিরোধ করতে হবে, এর কোনো বিকল্প নাই। প্রথমত সামাজিকভাবে এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিটাকে পরিবর্তন করে সামাজিক একটা আন্দোলন তৈরি করতে হবে ধর্ষকের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে। আর পাশাপাশি সরকারের কিছু প্রশাসনিক দায়িত্ব আছে অবশ্যই, যারা সরকারে থাকবেন কেবল ছাত্রছাত্রীরা আন্দোলন করে সমাজ বদলে দেবেন আর সরকার কিছু করবে না, এরকমটা তো হতে পারে না। সরকারের যে দায়িত্বগুলো আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই দায়িত্বগুলো কিন্তু পালন করছে এবং এই দায়িত্বগুলো যে আছে এগুলো মাথায় রেখে কাজ করছে। আপনি যদি দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছেন। এই সবগুলো সংস্কার কিন্তু রাজনীতির সাথে সম্পর্কিত না। এই কিছু কিছু সংস্কার আছে আসলে এই যে সামাজিক যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা থেকে পুলিশ সংস্কার কমিশন, আপনার বিচার বিভাগের সংস্কার কমিশন, আপনার সৌরভ ভাই তদন্তের দুর্বলতার কথা বলেছে। আমরা দেখেছি ফেনীর সোনাগাজীতে নুসরাত হত্যাকাণ্ডে পুলিশ কিভাবে আপনার ধর্ষকদের সহযোগিতা করেছে বা ভিকটিমকে কিভাবে আরও ভিকটিমাইজ করেছে, তো এবং সেটার হয়তো সাজাও হয়েছে। তো এরকম পুলিশের মধ্যে পুলিশ যাতে কোনোভাবে অপরাধীদের পক্ষ নিতে না পারে বা পুলিশ যাতে প্রকৃত অপরাধীদেরকে আইনের মুখোমুখি করতে পারে, সেই জন্য পুলিশের যে কিছু সংস্কার প্রয়োজন সেটা সবাই উপলব্ধি করে এবং সেই সংস্কারগুলো একটা সংস্কার কমিশনের মাধ্যমে সুপারিশ করা হয়েছে। পাশাপাশি আমরা এই যে আমি বললাম যে মাত্র 3% ধর্ষকের বিচার সাজা হয়েছে, বাকি 97% ধর্ষক কিন্তু বেরিয়ে গেছে। এটার জন্য আমরা বিশ্বাস করি যে আমাদের যদি বিচার বিভাগকে আরও স্বচ্ছ করা যায় বা বিচার বিভাগে যে প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে এগুলো হয়তো রাতারাতি বা 2-4 মাসে হবে না, এগুলো একটা দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াটা যদি চালু রাখা যায় এবং এই প্রক্রিয়াটা যদি শেষ পর্যন্ত সম্পন্ন করা যায় তাহলে এই যে অপরাধগুলো কমে আসবে, কারণ অপরাধীরা তখন ভয় পাবে।
ধন্যবাদ। সুরাব ভাই, আরেকটি বিষয় যে প্রকাশ্যেই বলছেন আন্দোলনকারীরা যে ক্যাপিটাল পানিশমেন্ট তো আছেই আইনে, কিন্তু আরেকটু এগিয়ে যে মধ্যপ্রাচ্যে যে ধরনের শাস্তি কার্যকর হয়, প্রকাশ্যে ধর্ষকের বিচার দাবি মানে শাস্তি দাবি করেছেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কতগুলো ছাত্র সংগঠন তারাও দাবি তুলছেন। মানে এখন যে ক্যাপিটাল পানিশমেন্ট আছে এটাকে কি আরো বাড়ানো উচিত, বা মানে অন্য কোনো ফর্মে এনে আমরা ফল পেতে পারি কিনা? ধর্ষণ বা নারী নিগ্রহ বিরোধী অনেক আইন আছে, বেশ কঠোর আইন, যে শাস্তি হলে পৃথিবীর অনেক দেশে তো মৃত্যুদণ্ডই নেই। তারপর ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড, এটা কিন্তু খুব কম দেশে আছে। সুতরাং আইন কোনো সমস্যা নয়, বা শাস্তির মাত্রা সমস্যা নয়। সমস্যা হচ্ছে যে অপরাধ করে পার পেয়ে যাওয়া। প্রথম নিশ্চিত করতে হবে পার না পায়। আর প্রকাশ্যে আপনি এখন কি দৌড়া মারবেন না পাথর ছুঁড়ে মারবেন? আমার মনে হচ্ছে যে এটা এই আধুনিক রাষ্ট্রে এই ধরনের বিচার বা এই ধরনের শাস্তি মানে বিপদ ডেকে আনবে। মানে সেটা কোনো সমাধান দেবে না সামাজিক, বরং তখন কেউ কিন্তু বিচার নিজে হাতে তুলে নেবে। এই ধরনের কাউকে পেলে হয়তো দৌড়া মারবেন, অথবা কি বলে পাথর মেরে হত্যা করবে, বা গলা কেটে হত্যা করলো। কিন্তু আমি বলছি যে আইনটা নিশ্চিত হোক। আর মৃত্যুদণ্ডের চেয়ে বেশি তো কোনো এর চেয়ে তো আর বড় শাস্তি হতে পারে না। শাস্তিটা পাচ্ছে কিনা, কতদিনে পাচ্ছে। এখন 20 বছর পর যদি কারো বিচার হয়, সেটা তো একটা বিচারহীনতার অবস্থায় চলে যায়। কারণ যে প্রতিকার চাইবে দ্রুতই প্রতিকার হওয়া উচিত। এক্ষেত্রে আইন উপদেষ্টা দেখলাম যে এটি দ্রুত বিচার করার কথা বলেছেন, আদালত নির্দেশ দিয়েছেন। এখন এই নির্দেশগুলো পালন করা। আরেকটি হচ্ছে যে আমরা যে ঘটনা নিয়ে শোরগোল হয়, সেই ঘটনা নিয়েই তো সংবাদ মাধ্যমে লেখালেখি হয়, আলোচনা হয়, সরকার নীতি নির্ধারকরা কথা বলেন। কিন্তু বাংলাদেশে অনেক ঘটনা কিন্তু আড়ালে চলে যায়, আড়ালে থেকে যায়। এই আড়ালে না থাকে, কোনো অপরাধ যাতে আড়ালে না থাকে। কারণ যারা প্রভাবশালী, যারা প্রতিপত্তিশালী, মানে কালো টাকার মালিক, পেশি শক্তির মালিক, তারা কিন্তু অনেক হত্যার ঘটনা ধামাচাপা দেয়, ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়, নারী নিগ্রহের ঘটনা তো দেয়। সুতরাং এটা যাতে না দিতে পারে, আমি মনে করি একটা স্বচ্ছ জবাবদিহিমূলক সমাজ, সাংস্কৃতিকভাবে আমাদের উন্নয়ন প্রয়োজন। কারণ আমরা ধরে নেই যে একজন নারীকে তিরস্কার কী বলে ভৎসনা করা, একজন নারীর সম্পর্কে কটু মন্তব্য করা, এটি বোধহয় এক ধরনের সমাজ মেনে নেয়। আপনি দেখুন, মানে বাংলাদেশের এটি খুবই দুঃখজনক। আমাদের অনেক যারা নারী সহকর্মী, বন্ধু, তারা বলেন যে বেনাপোল পার হলে তাদের মনে হয় যে তার নিরাপদ, যখন যোগাযোগটা সহজ ছিল। এটা কেন হবে? বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, সেখানে একজন মেয়ে বা নারী নিরাপদ হবেন না। তার নিরাপত্তাহীনতা কার কাছ থেকে? এই দেশের মানুষের কাছ থেকে, তো পুরুষের কাছ থেকে। সুতরাং এক্ষেত্রে আমি মনে করি যে নারীর সচেতনতা, নারীর সজাগ থাকার কথা বলি, আইনের প্রয়োগ, কিন্তু পুরুষদের যেসব পুরুষ মনস্তত্ত্ব এবং পুরুষতান্ত্রিকতা, এর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের পরিবারেও হয়, একজন কন্যা শিশু এবং ছেলে শিশুর প্রতি আচরণ, দৃষ্টিভঙ্গি পার্থক্য থাকে, এটি যাতে না থাকে। প্রথমত পরিবার থেকে এটা শিক্ষা নিতে হবে, তারপর সমাজ থেকে, আত্মীয় স্বজন থেকে, এবং সবচেয়ে যে নারী নিগ্রহের শিকার হয় কিন্তু পথে ঘাটে, মানে যাতায়াতের ক্ষেত্রে, সে কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে হোক, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে হোক, এক ধরনের অভয় পরিবেশ যাতে তৈরি হয়। একজন নারীও যাতে ভাবে একজন পুরুষ ধরেন রাত 2টোর সময় যেতে পারে, একজন নারী কেন পারবে না? মানে এরকম এই অবস্থায় আমরা নিয়ে যেতে চাই বা নিয়ে যাওয়া উচিত। কারণ আপনি যে কোনোভাবে রাত 12টায় যদি কোনো মেয়ে হেনস্থার শিকার হয়, বলবে যে কেন রাত 12টায় উনি কেন বের হলেন। এটাই কিন্তু হচ্ছে নারীকে অবদমিত রাখা এবং অধস্তন রাখার একটা বড় অপকৌশল। ধন্যবাদ। বিরতিতে যাওয়ার আগে আজাদ মজুমদার, আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাইছি। যেহেতু আপনি সরকারের সাথে কাজ করছেন, আমরা সবসময় দেখি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকেন তাদের সবসময় জনগণের
তোপের মুখে থাকতে হয়, তাদের আচরণের কারণেও অনেক সময় দেখা যায় যে জনগণের কাছে দাবি থাকে বেশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা দায়িত্ব পালন করেন, আগে মন্ত্রী এখন উপদেষ্টা, জনগণের কাছে তাদের পারসেপশন কখনোই ভালো থাকে না। এবং কোনো কয়েকটা ইস্যুতে, মানে এই ধর্ষণের ঘটনার আগেই আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য জনরোষকে বাড়িয়ে দিয়েছে। তো আপনি যেহেতু সরকারের সাথে কাজ করছেন, এই যে যারা দায়িত্বশীল পদে আছেন জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য, তারা কেন, জনগণ তাদের কেন মেনে নিতে পারে না? মানে আমরা তো অতীতে দেখেছি, সকল স্বরাষ্ট্রমন্ত্রীকেই দেখেছি, কখনোই আমরা দেখিনি যে জনগণ তাদের কাজে সন্তুষ্ট ছিলেন, এবং তারাও বরঞ্চ কখনো কখনো তাদের মন্তব্যের কারণে, তাদের আচরণের কারণে মানে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছেন। তো আসলে সরকারের থেকে তাদের কেন, মানে তাদেরকে আরো জনবান্ধব করা যায় না? এটা আমি বিরতির পরে এসে আপনার কাছে উত্তরটি নেব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবার ফিরে এলাম আজকের আলোচনায়। বিরতিতে যাওয়ার আগে জনাব আজাদ মজুমদার, আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম যে আমাদের দেশে যারা কর্তা ব্যক্তি দায়িত্বে থাকেন তারা মনে হয় জনগণের পালস বুঝতে পারেন না। আপনার কি মনে হয়? আপনি সরকারের সাথে কাজ করছেন, এর ভিতরে কতগুলো ঘটনা ঘটে গেছে যেগুলো মানুষ ক্ষুব্ধ হয়েছে। আসলে ভুল কি মানুষ বুঝছে, নাকি যারা দায়িত্ব পালন করছেন তারা দায়িত্ব পালন করতে পারছেন না? প্রথম কথা হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। আপনার এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিভিন্ন দায়িত্বে আছেন তাদের কাছে মানুষের সীমাহীন প্রত্যাশা। এর আগে আপনার মানুষ তো আসলে সরকারের কাছে প্রত্যাশাই করতে পারতো না, সরকার নিজে যেটা ঠিক মনে করতো সেটা মানুষের উপর চাপিয়ে দিত। এখন মানুষ তার প্রত্যাশার কথা বলতেছে, তো মানুষের অসীম প্রত্যাশা ক্ষেত্র বিশেষে তাদের প্রত্যাশার সাথে প্রাপ্তিটা মিলছে না, এই জন্য তারা মানুষের সমালোচনা করছেন, সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের সমালোচনা করছেন। এই সমালোচনাটাও কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব ওয়েলকাম করে। সেদিন আমি এক জায়গায় জাস্ট খালি আড্ডার মধ্যে বলছিলাম যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সমালোচিত সরকার সম্ভবত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই কারণে যে এই সরকার সমালোচনাটাকে অ্যালাউ করেছে। বেশিরভাগ সরকার এর আগে অতীতে আমরা দেখেছি সমালোচনাটাকে টলারেটই করে নাই। যারা সমালোচনা করেছেন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছেন, কাউকে কাউকে জেলে পুরেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু উনি দায়িত্ব নেওয়ার পর বলেছেন যে আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন। এখনও কিন্তু আমরা যারা সরকারের সাথে কাজ করছি আমরা সেই পজিশনে আছি, আমরা ওয়েলকাম করছি যে আপনারা সরকারের সমালোচনা করেন। সরকার যেখানে যেখানে ব্যর্থ হচ্ছে বলে আপনারা মনে করছেন সেটা বলেন, সেটা যদি বলেন তাহলে সরকারের সিদ্ধান্ত গ্রহণের সুবিধা হয়। এবং সেই আহ্বানে হয়তো কেউ কেউ সাড়া দিয়ে সরকারের সমালোচনা করছেন। কিছু কিছু সমালোচনা অন্যায্য, তা না একেবারে যে সব সমালোচনা এখন ন্যায্য হচ্ছে তা না, অন্যায্য অনেক সমালোচনা হচ্ছে, কিন্তু তারপরেও সমালোচকদেরকে সরকার কোনোভাবে কোনো ধরনের হয়রানি করছে না। একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার, যারা এই সরকারের দায়িত্বে আছেন তাদের পূর্ব প্রশাসনিক অভিজ্ঞতা তেমন নাই, তাদের রাজনৈতিক অভিজ্ঞতাও নেই, তারপরেও তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তারা আন্তরিকভাবে মানুষের কল্যাণে কাজ করছেন। কাজ করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভুলভ্রান্তি হচ্ছেন, বা তাদের দুই একটা কথা হয়তো কারো মনোপুত হচ্ছে না, তারা সমালোচনা করছেন। এবং এইটা নিয়ে সরকার খুব একটা বিচলিত নয়, কিন্তু সরকার মনে করে যে এই সমালোচনাটা জারি থাকা প্রয়োজন। সরকারে যারা কাজ করছেন তাদের ভুলভ্রান্তি নিয়ে মানুষ কথা বলবেন, মানুষ কথা বললেই সরকার তার সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে। আইন শৃঙ্খলা নিয়ে সরকার কি ভাবছে? এখানে তো আসলে আরো উন্নতি করা দরকার নিশ্চয়ই। না, অবশ্যই আইন শৃঙ্খলার তো উন্নতির আসলে ঘটনা বাদেই না, আইন শৃঙ্খলার উন্নতিটা তো একটা আপেক্ষিক বিষয়, উন্নতি তো আরও করতে হবে। আমরা তো চাই যে সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা না থাকুক, সামান্যতম বিশৃঙ্খলাও না থাকুক, একটাও অপরাধের ঘটনা যাতে না ঘটুক। কিন্তু আমাদের নিজস্ব কিছু সরকারের বা আমাদের দেশের কিছু সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতাগুলো নিয়েই কিন্তু সরকার কাজ করছে এবং কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে আমরা দেখেছি। আপনি যদি এই যে ধর্ষণের কথাও যদি বলেন, আমি এখানে আসার আগে ধর্ষণের যে ডাটাটা আমরা পুলিশের কাছ থেকে নিয়ে আজকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি যে আসলেই কি ধর্ষণ বেড়েছে কিনা। আমি সরকারের ডাটা আমি বাদ দিলাম, আমি সরকার যদি কোনো ডাটা দেয় আপনার কাছে মনে হতে পারে যে সরকার হয়তো ইচ্ছাকৃতভাবে ঘটনাটাকে কম দেখাচ্ছে। আপনি আইন ও সালিশ কেন্দ্র, তারা একটা নিরপেক্ষ মানবাধিকার সংগঠন,
আমি তাদের এখানে আসার আগে তাদের গত 5 বছরে জানুয়ারি মাসে শুধু ধর্ষণের ফিগারটা একটু চেক করে দেখেছি। আমি দেখেছি গত 5 বছরে দেশে তাদের রিপোর্ট অনুযায়ী গড়ে 59 রেপের ইনসিডেন্ট তারা রিপোর্ট করেছে, দেশে ঘটেছে জানুয়ারি মাসে। এবছর এই জানুয়ারিতে তারা রিপোর্ট করেছে 38টা ঘটনা। আমরা একটাও ঘটনা ঘটুক এ ধরনের আমরা চাই না। আমরা চাই যে দেশের ধর্ষণের সংস্কৃতি পুরোপুরিভাবে নির্মূল হয়ে যাক, মানুষ সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করুক। তারপরেও ঘটনা ঘটছে, সরকারের দায়িত্ব হচ্ছে এই ঘটনাগুলো প্রথমত হচ্ছে এই ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে সেটার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সচেতন রাখা, সজাগ রাখা। আর যদি ঘটনা ঘটে যায় তাহলে দ্রুত যারা অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে বিচারের মুখোমুখি করা। অন্তর্বর্তীকালীন সরকার এখন সেই চেষ্টাটাই করে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সফলতা আসছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কাঙ্ক্ষিত সফলতা আসেনি। ধন্যবাদ। সোহরাব হাসান, যে আপনি আগেই বলেছেন যে ধর্ষণ নির্মূল করতে বা ধর্ষণের ঘটনা শূন্যে নামিয়ে আনতে আইন কোনো সমস্যা নয়, আইন যা আছে সেটা না, আইন মানে বড় বাধা নয়, মানে শুধু আইনই একমাত্র প্রতিকার নয়। আজ আইন উপদেষ্টা যেটি বলেছেন যে 15 দিনের ভিতর তদন্ত শেষ করতে এবং 90 দিনের ভিতর বিচার শেষ করতে, আর 90 দিনের ভিতর যদি বিচার শেষ না হয় অপরাধী যেন জামিন না পায়। আপনার কি মনে হয় এই নতুন ডিরেকশনে কিছু মাত্রায় পরিস্থিতির উন্নতি হতে পারে? আমরা কিন্তু আগেও দেখেছি, মানে বিগত আইনমন্ত্রীও এ ধরনের ডিরেকশন চেয়েছিলেন বা এই ধর্ষণের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ডিরেকশন চেয়েছিলেন প্রধান বিচারপতির। শুধু ধর্ষণের মামলার ক্ষেত্রে বলেছেন? আমার মনে হয় সব মামলার ক্ষেত্রেই যা বলেন সেটি বাস্তবায়ন করা, এবং সবার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি মামলা শিথিল হয়, তদন্ত বিলম্বিত হয়, তাহলে ন্যায় বিচার পাবে না। আর যদি কোনো ক্ষেত্রে খুব ত্বরিত তদন্ত হয় তাহলেও কিন্তু ন্যায় বিচার ব্যাহত হবে। তদন্তের যে ধরন, তাতে কি 15 দিনে হওয়া সম্ভব? শেষ হওয়ার সম্ভব? এটা তো মানে এর প্রমাণ আছে, আলামত আছে, তারপর এটা ঘটনা অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং এখানে এবং যে বাদী, মানে যে মেয়েটি আক্রান্ত হয়েছে, ভুক্তভোগী, সেও কথা বলতে পারেন যেহেতু। সুতরাং আমি মনে করি যে এটি 15 দিনে অসম্ভব না। অনেক ক্ষেত্রে হয়তো অসম্ভব হতে পারে, কিন্তু এখানে অসম্ভব নয়। ব্যাপারটা হচ্ছে যে এই যে বার্তাটা, এটা একটি খুব ভালো বার্তা বলবো, যে কঠোর বার্তা, কিন্তু এটা সব ক্ষেত্রে হওয়া দরকার। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই সরকারের, যেটা আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বললেন, হ্যাঁ, তার ভাষাভঙ্গি বা তারও আমি সদিচ্ছা নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু হয়তো তিনি যেভাবে উপস্থাপন করছেন সেটা অনেকের কাছেই এটা কখনো হাস্যকর মনে হয়, কখনো এটা মানে ভালোভাবে নেন না। কিন্তু আবার দেখুন, এই যে প্রথম যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু খুব বেশি দিন ছিলেন না, হ্যাঁ, অল্প কয়েকদিন ছিল, কিন্তু তার একটা কিন্তু কি বলে যে একটা দৃঢ়তা ছিল। সুতরাং মানুষ কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই দৃঢ়তাটা চায়। আজাদ মজুমদার বলেছেন যে এদের অভিজ্ঞতা নেই, এও ঠিক। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি রাজনীতিক হতেন তাহলে হয়তো কৌশলে জবাব দিতেন, উনি সরাসরি জবাব দিচ্ছেন। এটাও একটা তার আমরা বলবো যে কি বলবো, এটা দুর্বলতা বলবো বা সরলতা বলবো, যাই হোক, তিনি সরাসরি জবাব দেন। এবং রাত 3টায় সাংবাদিকদের ডেকে নিয়েছেন, এটা তো তার সদিচ্ছারই প্রমাণ। এখন আমরা চাই রাত 3টায় তিনি ডাকুন, কিন্তু দিনে যাতে সব অপরাধী পাকড়াও হয় সেই ব্যবস্থা করা। আর একটা কোনো ক্ষেত্রে সরকারের কোথায় একটা দুর্বলতা প্রকাশ পায়, যেমন ধরুন গাজীপুরের ঘটনা, সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে, এবং বাড়িতে হামলা হয়েছে, কারা হামলা করেছে? এখন এটা প্রশ্ন, যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে যে ডাকাত পড়েছিল, সে ডাকাতদের ধরতে তারা গিয়েছিল, ছাত্র নেতারা। ডাকাতদের ধরতে তারা যাবেন কেন? ডাকাতদের ধরতে যাবেন তো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, তারা কেন থানা পুলিশে গেলেন না? গুলশানের ঘটনার কথা উল্লেখ করা যায়, গুলশানের ঘটনায় ঘটনায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়েছেন, এবং এটাও এটা কি সরকারকে দুর্বল ভাবছে এরা, অপরাধীরা? কারণ না হলে আপনি চিন্তা করতে পারেন যে সাংবাদিকদের SMS করে বার্তা পাঠিয়ে তারপর তাদেরকে ডেকে নিয়ে
এবং তাদের সামনে এই ঘটনা ঘটিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিল। মানে এক ধরনের আমরা কি অসুস্থতার মধ্যে অসুস্থ সমাজে বসবাস করছি কিনা। হ্যাঁ, তাদের ধরা হয়েছে, কিন্তু সবাই কিন্তু ধরা পড়ে নাই। সেখানে 25-30 বা তার চেয়েও বেশি লোকজন ছিল, মনে করে সবাইকে ধরা। আবার এর মধ্যে দেখেন সরকারের অনেক সমস্যাও আছে। এর মধ্যে দেখা গেল একজন স্বঘোষিত বিএনপি নেতা, তিনি জাতীয়তাবাদী চালক দলের সাধারণ সম্পাদক না, সভাপতি। মানে আমাদের শুনেন, আইন শৃঙ্খলার উপর অনেক কিছুর উপর, রাজনৈতিক সংস্কৃতি, এই সামাজিক যে সুস্থতা, তারপর রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক, মানে সরকারের সাথে। এখন ধরেন যদি সরকার বিএনপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, হয়তো শিক্ষার্থীরা খুশি হবে, আবার শিক্ষার্থীদের ব্যবস্থা নিয়ে বিএনপি খুশি হবে। কিন্তু এমন একটা পরিবেশ চাই যারাই অপরাধ করবে, আর যেটি এর মধ্যে দেখলাম যে একজন উপদেষ্টা বলেছেন যে তিনি কোন দলের কোন মতের এটা আমরা দেখব না। সত্যি সত্যি যদি সরকার সেটি প্রয়োগ করতে পারে সব জায়গায়, তাহলে আইনশৃঙ্খলার উন্নতি হবে। আজাদ মজুমদার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন আলোচনা ছিল, মানে এই যে কিছুদিন আগে, 2 দিন আগে ডিএমপি কমিশন একটা ব্রিফিং করেছেন, তিনি বলেছেন যে ঈদের সময় বাড়ি গেলে নিজেদের নিরাপত্তা দিকটা দেখতে, পাশাপাশি বেসরকারি নিয়োগ, পুলিশকে সহায়তার জন্য বেসরকারি, তাদের আইনের ভিতরেই আছে সেটা, যদিও বেসরকারি ফোর্স নিয়োগের কথা বলেছেন। এই যে মানে পদে পদে কি মানে আইনশৃঙ্খলা বাহিনী প্রমাণ করে দিচ্ছে না যে তারা আসলে কোথাও ফেল করছে, বা জনগণ যেমনটা চাচ্ছে তারা দিতে পারছে না সেই সহায়তাটা? না, এটা তো আসলে ফেইলের বিষয় না, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে তার দায়িত্ব পালন করবে, কিন্তু আমাদের একটা বিশাল জনগোষ্ঠী আছে যা তাদেরকে নিরাপত্তা দিতে হবে, এটা সরকারের দায়িত্ব। এবং সরকার এই দায়িত্বের অংশ হিসাবে সরকার যদি মনে করে যে তারা আরও কারো সহযোগিতা নেবে এবং সহযোগিতা নিলে জনগণ উপকৃত হবে, তাহলে সেটা তো নিতেই পারে। এবং আসলে মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হচ্ছে মানুষের নিরাপত্তা দেওয়া, এবং নিরাপত্তা দিতে গিয়ে আপনি যদি আইনের কাঠামোর মধ্যে থেকে যদি কোনো সহযোগিতা গ্রহণ করেন কারো কাছ থেকে, আমি মনে করি যে এটাকে ইতিবাচকভাবেই দেখা উচিত আমাদের। কিন্তু এই যে ঈদের মানুষ বাড়ি যাবে, এই যে তাদের নিরাপত্তার বিষয়টা তাদের হাতে তুলে দেওয়া, মানে আইন শৃঙ্খলা বাহিনীর তো দায়িত্ব। কারো হাতে তুলে দেওয়া হয়নি, আইন শৃঙ্খলা নিজের দায়িত্ব নিজে দেখতে হবে। উনি কিন্তু বলেননি যে আইন শৃঙ্খলা কথা হয়েছে যে তালা মেরে যাবেন, নিজের দায়িত্ব। এগুলো খুব স্বাভাবিক, এগুলো সবসময় এগুলো কিন্তু বলা হয়। আপনি তো প্রথমত আপনার নিজের সম্পর্কে তো আপনাকে নিজে সচেতন হতে হবে, সেটা তো থাকতেই কিন্তু হবে। এর মানে এই না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন বা দায়িত্ব নিচ্ছেন না। আপনাকে সচেতন করে তোলা অর্থ এই না যে আপনার দায়িত্ব যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা নেবেন না, তারা তাদের দায়িত্ব অবশ্যই পালন করবেন। পাশাপাশি আপনাকে সচেতন হওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন, যেটা যদি আপনি পারেন, আপনি যদি আপনার অ্যাওয়ারনেসের কারণে আপনি যদি এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে পারেন, তাহলে হয়তো তাদের কাজটা একটু সহজ হয়ে যাবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে উনি এটা বলেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গতকালই প্রধানমন্ত্রী বলেছেন যে দেশকে অস্থিতিশীল করতে প্রচুর বিনিয়োগ করা হচ্ছে, যেটা দেশে আগে কখনো আমরা দেখিনি। পতিত স্বৈরাচার বা যারাই বলি, তারা অনেক বিনিয়োগ করছেন। প্রধানমন্ত্রীর এই কথা আসলে প্রধানমন্ত্রী কি বোঝাতে চেয়েছেন, যে দেশকে আলাদাভাবে? এটা তো আপনারা নিজেরাও যদি খুব একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আপনারা দেখবেন যে দেশে অনেকগুলো ঘটনা ঘটছে যেগুলো আসলে স্বাভাবিক নয়, অস্বাভাবিক একটা পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। ইভেন আইন শৃঙ্খলা রক্ষারও কিছু কিছু ঘটনা আপনার ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা শুটিংয়ের ঘটনাকে ছিনতাইয়ের ঘটনা হিসেবে খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, বা কিছু কিছু ছিনতাইয়ের ঘটনা এমনভাবে সাজানো হচ্ছে যাতে মনে হতে পারে আসলে এই ঘটনাগুলো প্রকৃত অর্থে আসলে ছিনতাই নয়, এগুলোকে ছিনতাইয়ের একটা রূপ দিয়ে দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করার একটা চেষ্টা চলছে। এরকম আরও অনেক কিছু আছে, একটার পর একটা আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতি 1-2 দিন পরই কিন্তু মানে নতুন একটা ইস্যু তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এগুলো যে সবগুলো খুব স্বতঃস্ফূর্ত ঘটনা তা তো না, বা অনেকগুলো ঘটনা আছে যেগুলোর পিছনে কিছু গোষ্ঠী জড়িত, কিছু ফান্ডিং জড়িত আছে। ইভেন আপনার যে এই যে হিজবুত তাহরিরের যে ঘটনাটা আমরা শুক্রবার দেখলাম, আপনার কাছে কি খুব স্বাভাবিক মনে হয় যে এটা বা একটা স্বাধীন দেশে একটা নিষিদ্ধ গোষ্ঠী খেলাফত প্রতিষ্ঠার জন্য
জন্য একটা রাজধানী শহরের প্রাণকেন্দ্র থেকে মিছিল বের করবে এবং মিছিল বের করে তারা একটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাবে। এটা এক ধরনের কিন্তু রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানোর মতো ঘটনা। এরা কিন্তু এরা যে শক্তি সাহস এগুলো সঞ্চয় করেছে, এদের পিছনে নিশ্চয়ই কোনো না কোনো শক্তির তো ইন্ধন আছেই, এবং সেই শক্তিগুলো যে একটা অপশক্তি বা আমাদের দেশের বাইরে থেকে কোনো না যারা দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারাও তো হতে পারে। এবং তারা যে কাজগুলো করছে এটা যে তারা খুব গোপনে করছে তা তো না, নানাভাবে কিন্তু হুমকি দামকি দেওয়া হচ্ছে দেশের বাইরে থেকে। বলা হচ্ছে যে আমরা দেশের মানুষকে রাত্রে ঘুমাতে দেব না, আমরা দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দেব। আবার এরকমও বলা হচ্ছে যে বাড়িঘর, তোমাদের বাড়িঘরে যদি কেউ আসে তাহলে তোমরা তাদের হাত পা ভেঙে দেবে। এরকম নানাভাবে নানা ধরনের উস্কানি কিন্তু দেশের বাইরে থেকে দেওয়া হচ্ছে। যারা উস্কানিগুলো দিচ্ছে তারা কিন্তু দেশে অর্থ পাচার সহ নানা ধরনের অপকর্মে অভিযুক্ত, এবং তাদের এই পাচারকৃত অর্থ তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য তারা ব্যবহার করতে চাইবে। এটাই তো মানে আমরা আশঙ্কা করছি, এবং এই আশঙ্কা থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে হয়তোবা দেশে যে অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি করার কেউ চেষ্টা করছে, দেশটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে, দেশে আপনার রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, বা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ দেখানোর যে চেষ্টা। যারা এগুলা করতে পারলে, যাদের জন্য রাজনৈতিকভাবে সুবিধা হয়, তারা তাদের অর্থটা বিনিয়োগ করছে, এটাই তো প্রতীয়মান হয়। এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে বলেছেন তা না, আপনারা নিজেরাও যদি যারা মিডিয়া কাজ করেন আপনারাও যদি লক্ষ্য করেন, তাহলে আমার ধারণা আপনারা হয়তো এই বিষয়গুলো আরও ভালোভাবে অনুধাবন করতে পারবেন। ধন্যবাদ আজাদ মজুমদার। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। জনাব সোহরাব হাসান, এখন আমরা দেখছি ক্যাম্পাসগুলো উত্তাল মূলত। আপনার কাছে কি মনে হয় যে এই ইস্যুতে আমরা সবাই একই কাতারে নামতে পেরেছি? আমরা গণ অভ্যুত্থানে দেখেছি যে পুরো দেশ ছিল, আমরা দৃশ্য তো দেখছি, এখানে দলমত নির্বিশেষে সব ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয় অন্তত তারা নেমেছে। তবে অনেকগুলো ঘটনা হয় কি যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা তারপরও এটার প্রতিকার কি, এটা রাজনৈতিক প্রতিকার, এটা আইন দিয়ে হবে না। যেমন কুয়েটের যে ঘটনা ঘটল, প্রথমত হচ্ছে এটি এড়ানোর যেত, এবং কুয়েটের মানে প্রধান উপদেষ্টার কাছে পর্যন্ত তারা আসছেন, এবং কুয়েট এখন বন্ধ। সবচেয়ে হলো যে একটা এই অস্থিরতার সুযোগ তো কেউ নিতে পারে, প্রত্যেকটা ক্যাম্পাসই এখন উত্তাল হয়ে আছে। এখন এটি প্রতিটি ঘটনায় মানে ওই ঘটনার গুণাগুণ বিচার করে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। এখন আপনি সব রোগে যদি কুইনাইন দেন তাহলে তো সেটা সারবে না, সব রোগে হোমিওপ্যাথিক দিলেও হবে না। শিক্ষার্থীরা আলটিমেটাম দিচ্ছে, তিন দিনের একটা আলটিমেটাম দিয়েছে। না, এটা ভালো, এই জারি রাখা ভালো। এখন 3 দিনের মধ্যে তো বিচার সম্ভব না, এটা সবাই জানে। এবং 3 দিনের মধ্যে একমাত্র বিচার সম্ভব হচ্ছে প্রকাশ্যে নিয়ে এসে তাকে মানে তাকে তো গ্রেপ্তার করা হয়েছে। তো সুতরাং আইনি প্রক্রিয়াই, বরং আইন উপদেষ্টা যে কথাটা বলছেন উচিত তার উপর ভরসা রাখা, এর মধ্যে না হলে তারপর ব্যবস্থা নেওয়া। এবং অন্য ক্ষেত্রে শুধু এই অপরাধ, এটি যেহেতু শোরগোল তুলেছে, মানুষ বিক্ষুব্ধ হয়েছে এটি, এবং এটা কিন্তু এর সাথে রাজনীতি নেই, এটা পারিবারিকই, আমাদের সামাজিক সাংস্কৃতিকই। সব ক্ষেত্রে যদি সরকার যাতে সরকারের এই বার্তাটা দেয়, কঠিন বার্তাটা, যে কেউ সে যে সংগঠনের হোক, সংগঠনের না হোক, পেশাদার হোক, অপেশাদার হোক, রাজনৈতিক সংশ্লিষ্ট থাকুক বা না থাকুক, সবার ক্ষেত্রেই আইন নিজস্ব গতিতে চলবে, যাতে কেউ না ভাবে। যেমন প্রধান উপদেষ্টার বক্তব্যের দুটো দিক আছে। এক হচ্ছে যে যারা দেশের বাইরে থেকে অস্থিতিশীলতা তৈরি করেছে, অস্থিতিশীল অবস্থা তৈরি করেছে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে এবং চিহ্নিত করতে হবে। মানে ঢালাও অভিযোগ করলে কিন্তু ওই যে বাঘ আসলো এরকম না হয়, যে চিহ্নিত করতে হবে। এরকম 10টি ঘটনা তাহলে বের করতে হবে যে গত 7 মাসে কোথায় কোথায় এই কাণ্ড ঘটছে, এবং মানে কার কাছ থেকে টাকা পেয়েছে বা কাকে নিয়োগ করেছে। ভাড়াটে লোকও এখন নিয়োগ করা সম্ভব। যে দেশে ভাড়াটে লোক খুনের জন্য পাওয়া যায়, সে দেশে একটা নাশকতার জন্য তো ভাড়াটে লোক নিয়োগ করতেই পারে।
করেছে কিনা, মানে একটা দৃষ্টান্ত হলে মানুষের কাছে আরও বিশ্বাসযোগ্য হবে। আরেকটি এই প্রধান উপদেষ্টা বার্তা আরেকটি তার এই বক্তব্যের মধ্যে আরেকটি বার্তা হলো, আমরা সাবেক ফ্যাসিবাদ বা যারা বিদেশে টাকা পাচার করেছে তারা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে, এই কথা বলে আবার অন্য যারা অপরাধ করছে, অন্য যারা অস্থিতিশীলতা তৈরি করছে তাদের ব্যাপারে যাতে উদাসীন না থাকি। যেমন হিজবুত তাহরীর, আমি যতটা সংবাদ মাধ্যম অন্যান্য ক্ষেত্রে তাদের একটা কিন্তু এই ছাত্রগণ অভ্যুত্থানেও ভূমিকা ছিল, কারণ যেহেতু তারা নিষিদ্ধ ছিল এবং আওয়ামী লীগ সরকার তাদের নিষিদ্ধ করেছিল এবং তারা বেশ, এবং এই সাম্প্রতিককালে যে তাদের প্রচার প্রোপাগান্ডা একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রকাশ্যে, এটা যে আওয়ামী লীগ আমলে করে না, আওয়ামী লীগ আমলেও পোস্টার লাগিয়েছে, কিন্তু পোস্টার লাগায় কেউ ধরাও পড়ছে বা রাতে লাগাতে হয়েছে, এটা দেখা যাচ্ছে দিনে সারা দেশে ছড়িয়েছে। সুতরাং এই ব্যাপারে এটা এর সাথে যদি আবার সাবেক স্বৈরাচারকে যুক্ত করতে যাই তাহলে আমার মনে হচ্ছে যে একটা ভুল হবে। সুতরাং এখানে যারা অপরাধ করেছে সেটা এভাবে দেখা, এমনকি যে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে যারা আন্দোলন করে আসছে তাদের মধ্যে যদি কেউ করে সেটা ওভাবেই দেখা, অর্থাৎ প্রতিটি ঘটনার প্রতিটি তার যে কুশীলব, তাদের কে কোন কাজ করেছে, যেটা উপদেষ্টা বলেছেন, পরিবেশ উপদেষ্টা, যে কোন দল করেন, কি করেন, কার সাথে সংশ্লিষ্ট আছে, এটা দেখা না, অপরাধীকে অপরাধী হিসেবে দেখা। এবং এই সরকারের জন্য সেটা কিন্তু সহজ, রাজনৈতিক সরকারের দলীয় নেতা কর্মী সমর্থক থাকে, যে কারণে সব ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। আশা করি এই সরকার এই আইনকে নিজস্ব গতিতে চলার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেবে, শক্ত পদক্ষেপ নেবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষেত্রে আরেকটি কথা, যে তাকে অনেক সময় অসহায় মনে হচ্ছে, সেটার একটা কারণ তিনি যে নির্দেশ দিচ্ছেন তার বাহিনীকে, সেই বাহিনী পালন করছে কিনা, সেটা নিয়ে কিন্তু জনগণের এক ধরনের প্রশ্ন আছে যে পুলিশ কি মনে করে যে পুলিশ হয়তো এখনো তাদের সেই ট্রমা কাটাতে পারেনি 5 আগস্টে পরে, জনগণের এরকম পারসেপশন। ট্রমার চেয়ে বড় জিনিস হচ্ছে যে পুলিশের যে নেতিবাচক অতীত প্রেমের কথাও তারা ভুলতে পারেনি। পুলিশের যে নেতিবাচক যে একটা ভাবমূর্তি, পুলিশের এই নেতিবাচক ভাবমূর্তি তো সহজে যাওয়ার বিষয় না। এটাকে একটা ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে গেলে যথেষ্ট সময় নিয়ে অনেক কাজ করার আছে, কারণ খুব সহজে আপনি কিন্তু চাইলেই রাতারাতি বাংলাদেশের পুলিশ আপনার তার একেবারে পুরোপুরি স্বভাব বদলে এখন খুব ভালো হয়ে যাবে, সেটা তো অসুবিধা তৈরি করছে লক্ষ্য উদ্দেশ্য অর্জনে, অন্তর্বর্তী সরকার লক্ষ্য উদ্দেশ্য অর্জনে। তো সেই প্রতিবন্ধকতা আপনারা ফেস করছেন কি না? একটা জিনিস হচ্ছে যে অবস্থা থেকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তখন তো প্রথম কয়েকদিন তো পুলিশই ছিল না, তারপরে পুলিশ আস্তে আস্তে তাদের কাজে ফেরা শুরু করেছে। তারপর যখন তারা কাজে ফিরলো, তাদের যে প্রয়োজনীয় যে লজিস্টিকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো আবার এনশিওর করার কথা একটা বিষয় আছে। আবার অনেক ক্ষেত্রে পুলিশ নিজেই আসলে জনগণকে ফেস করতে ভয় পেয়েছে, কারণ এই পুলিশ অল্প কিছুদিন আগে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণের উপর সরাসরি গুলি চালিয়েছে, তারা জনগণকে ফেস করতে পারে নাই। তো তাদের যে এই যে নৈতিকভাবে যে তারা আসলে ভেঙে পড়েছিল, যে তাদের মনোবল ফিরিয়ে আনা, তাদের জন্য প্রয়োজনীয় লজিস্টিক এনশিওর করা, তারপরে আপনার যারা পুলিশের মধ্যে যারা আগে রাজনৈতিক কর্মীর মতো ব্যবহৃত হয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের দায়িত্ব থেকে দূরে রাখা, এই কাজগুলো তো খুবই চ্যালেঞ্জিং কাজ, এবং এই কাজগুলো করছে সরকার, শুরু থেকেই করছে। এরপরেও আরও কিছু বিষয় আছে, যেমন আপনার পুলিশের যে বল প্রয়োগের যে আপনার নীতি, একটা সময় তো পুলিশ খুব সহজেই মানুষের গুলি করে দিত, এখন যে বল প্রয়োগের যে রীতি বা এগুলো বল প্রয়োগের সংস্কৃতিটা তো পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে, যাতে পুলিশ জনগণের উপর কোনো অবস্থাতে গুলি না চালায়, বিক্ষোভ বা আপনার সহিংসতা এগুলো দমন করার যে আরও অন্য স্বীকৃত পদ্ধতিগুলো আছে সেগুলো যাতে পুলিশ সেগুলো যাতে ফলো করে, এই জন্য পুলিশকে কিন্তু ট্রেন্ড আপ করারও একটা বিষয় আছে। এই পুলিশগুলোই কিন্তু 15 বছর অন্য একটা পদ্ধতিতে কাজ করেছে, এখন তাদেরকে যখন ভিন্নভাবে কাজ করতে বলা হয় সেটার সাথে তাদের অভ্যস্ততারও তো কিছু বিষয় আছে। তো ইত্যাদি এই নানা কিছু সীমাবদ্ধতার কারণে পুলিশের কাছ থেকে যে সার্ভিসটা হয়তো
জনগণ আশা করেছিল বা অন্তর্বর্তী সরকার আশা করেছিল সেটা হয়তো পুরোপুরি পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ। আর ছোট করে একটু জানতে চাই, আমাদের আলোচনার শেষ দিকে চলে এসেছে, যে এত সব ডামাডোলের ভিতর অন্তর্বর্তী সরকার যে কাজটা করতে এসেছিল, ঐক্য প্রতিষ্ঠা এবং একটি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, সেই কাজটি ঠিকমতো চলছে কিনা, না এইসব নানান, তাকে তো রেকর্ড সংখ্যক আন্দোলন এবং দাবি দেওয়ার মুখে সরকার পরিচালনা করতে হচ্ছে। না, অবশ্যই সেই কাজটা তো চলমান আছে এবং আপনি জানেন যে সেই কাজটার জন্য একটা আলাদা কমিশন করে দেওয়া হয়েছে। সেই কমিশনে আপনার নির্দিষ্ট কিছু ব্যক্তি আছেন যারা এর আগে সংস্কার কমিশনে কাজ করেছেন, তাদের সাথে একজন বিশেষ সহকারী যুক্ত হয়েছেন। ওনারা কিন্তু ওনাদের কাজটা করছেন এবং ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু নিয়মিতই যোগাযোগটা রক্ষা করছেন। শুধু যে ওই কমিশনই করছেন তা না, কমিশনের বাইরেও কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা যোগাযোগ কিন্তু নিবিড়ভাবেই চালু আছে। আমি একটা উদাহরণ দিই, গতকালকেও কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে আপনার মাননীয় প্রধান উপদেষ্টাকে ইফতারের দাওয়াত দেওয়া হয়েছে। এর আগে বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতৃবৃন্দ গিয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু মাঝে মধ্যে যাচ্ছেন। সো যোগাযোগটা কিন্তু সরকারের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আছে এবং এই যোগাযোগটারই হয়তো একটা সুফল আমরা সামনে দেখতে পাবো। ধন্যবাদ। সোহরাব হাসান, আপনার কাছে শেষ জানতে চাই যে আপনি যতটা ঐক্যের কথা বলা হচ্ছে, আমরা বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে দেখছি ঐক্য তৈরি হওয়ার মধ্যে বিভিন্ন ইস্যুতে অনৈক্য তৈরি হচ্ছে। আপনি কতটা আশাবাদী হচ্ছেন অন্তর্বর্তী সরকারের এই সব কার্যকলাপে, বা আমরা ঠিক পথে আছি কিনা নির্বাচনে? সব ক্ষেত্রে ঐক্যমত হবে এটি তো আমরা আশা করা যায় না, আশা করা উচিত না, কারণ এটা তো ভিন্ন দল, ভিন্ন মত। এক দলের মধ্যেও ভিন্ন মত থাকা উচিত বা থাকে। আর সেক্ষেত্রে বিভিন্ন দল, বিভিন্ন, কেউ ডান, কেউ মধ্য, কেউ বাম, এদের মধ্যে সব ব্যাপারে একমত হবে তা নয়। আমি মনে করি কিন্তু একটি এ বিষয়ে, যেমন নির্বাচনটা কিভাবে হবে, কবে হবে, এ ব্যাপারে একটা ঐকমত্যে থাকা উচিত। নির্বাচনে একটা ধরেন প্রথম আসছিল যে আনুপাতিক হবে না কি বলে বর্তমান পদ্ধতিতে হবে, এটা সংস্কার কমিশনের প্রস্তাবেও আছে, এই আনুপাতিকে আর যাচ্ছে না। আর দ্বিতীয় হচ্ছে যে এখন যে প্রশ্নটি আসছে যে জাতীয় না স্থানীয়, এটি নিয়ে আছে। আমি মনে করি একসঙ্গে বসেই এটা ফয়সলা করা, এটা নিয়ে। আর মানে আপনার কোনো সাজেশন আছে কিনা? মানুষ তো হতাশ হয়ে যাচ্ছে। না, মানুষ হতাশ হচ্ছে, আবার হতাশ হলেই তো আশার কথাটাও থাকে। সরকার তো একটা, আমি মনে করি যে একটা টাইমলাইন দিয়েছেন, একটা সময়সীমা দিয়েছেন যে এবছরের মধ্যেই হয় ডিসেম্বর অথবা জানুয়ারি ফেব্রুয়ারি, মার্চে হওয়া সম্ভব না, কারণ মার্চে আগামী বছর কিন্তু ফেব্রুয়ারিরও 10 দিন রোজা থাকবে, সুতরাং ফেব্রুয়ারিরও দ্বিতীয় অর্ধে এটা সম্ভব নয়। তাহলে ডিসেম্বর না হলে জানুয়ারিতেই নির্বাচনটি হতে হবে। এ ব্যাপারে আমি মনে করি যে সরকার একটা রূপরেখা দিতে পারে রাজনৈতিক দলগুলোর সাথে বসে, রাজনৈতিক দলগুলোর সাথে। আর এখন জাতীয় নির্বাচন যেটি কথাবার্তায় মনে হচ্ছে, এখন মোটামুটি সবাই জাতীয় নির্বাচনের দিকেই তাকাচ্ছে। আর সেক্ষেত্রে সরকার কিভাবে এটি করবে। আর অনেকেই বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে অবস্থায় আছে, নির্বাচন সম্ভব নয়। এই কারণেই তো আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাতে হবে, ধন্যবাদ, এই অপরাধ কমাতে হবে, তারপর একটু সুষ্ঠু নির্বাচন জনগণ প্রত্যাশা করে। ধন্যবাদ সোহরাব হাসান এবং আজাদ মজুমদার, আপনাদের দুজনকেই যে আমাদের এই আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা আমাদের এই আলোচনায় যোগ দিয়েছেন। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন।